সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। হৃৎপিণ্ড কিংবা হৃদযন্ত্র আমরা যে নামেই ব্যাখ্যা করি না কেন, এটি নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহকে সচল রাখে। তবে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি সারা দেশসহ বিশ্বব্যাপী এখন যেন একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়ে গেছে। দর্শক, পরিসংখ্যান বলছে সারা বিশ্বে 1.79 কোটি ব্যক্তি শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃত্যুবরণ করেন। তবে বাংলাদেশে এই ডেটাটি একটু সম্পূর্ণ ভিন্ন। আমরা জানবো আমাদের বিশেষজ্ঞদের মুখে। তবে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার এম.ই. বাকি, সাবেক অধ্যাপক কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এবং চিফ কার্ডিওলজি কনসালটেন্ট, জাপান বাংলাদেশ ফেসিভ হসপিটাল ও ইবনে সিনা হসপিটাল, ধানমন্ডি। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌহিদুল হক, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। হৃদরোগ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে একটু জানা জরুরি যে স্যার, হৃদরোগ বলতে আমরা কি বুঝি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে হৃদরোগ শুনলে একটু খুব অ্যালার্মিং একটা ভীতিকর শব্দ বর্তমানে বাংলাদেশ এবং সারা বিশ্বে। আমাদের হার্ট তো জানেন যে হার্ট আমাদের বুকের বাম দিকে থাকে এবং হার্টের মূল কাজ হলো সারা শরীরে পাম্প করে রক্ত সরবরাহ করা। এখন আপনার হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যত সুন্দরই থাক না কেন, যত স্বাস্থ্যবান থাক না কেন, যদি হার্টের পাম্প ঠিকমতো না হয় হার্ট তাদেরকে রক্ত সরবরাহ করতে পারবে না, সুতরাং তারা ক্ষতিগ্রস্ত হবে। তা হার্ট আমাদের মায়ের পেটের জানেন যে 8 সপ্তাহ থেকেই এটা কিন্তু মিনিটে 72 বার থেকে অ্যাটলিস্ট 72, 80, 100 বার সেইটা পাম্প শুরু করছে এবং এই পাম্প কিন্তু থামবে আমরা যখন চিরনিদ্রায় শায়িত হব। এটা অবিরত, দিন রাত ঘুম যখনই থাকেন না কেন এটা কিন্তু চলছে। তো কতগুলি রোগ আছে যেখানে এই হার্টকে আক্রান্ত করে। তা হার্টের বিভিন্ন রকম রোগ আছে। তো আমরা যে রোগগুলি নিয়ে বেশি আলোচনা করি সেটা হলো যে হার্ট অ্যাটাক সংক্রান্ত রোগ। হার্ট অ্যাটাক কথাটা সবার কাছে এখন খুবই পরিচিত, খুব অ্যালার্মিং। সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই হার্ট অ্যাটাক, বাংলায় যেটাকে আমরা বলতে পারি যে হার্টের রক্তনালীর রোগ, ইংলিশে যেটাকে কার্ডিওভাস্কুলার বলে। কার্ডিও মানে হার্ট আর ভাস্কুলার মানে রক্তনালী। তো হার্টে রক্তনালী আছে, ব্রেনে রক্তনালী আছে। হার্টে যখন রক্তনালীর প্রবলেম হয়, প্রবলেম মানে ব্লক হয়, তখন হার্ট অ্যাটাক হয়। ব্রেনে যখন বন্ধ হয় বা রক্তনালী ফেটে যায় তখন ব্রেন স্ট্রোক হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এই জন্য যে সারা পৃথিবীতে যে পরিমাণ মৃত্যু বা সারা বছরে হয় যে পরিমাণ মৃত্যু হয়, বাৎসরিক যে মৃত্যু হয়, সেই মৃত্যুর একটা বিরাট অংশ, প্রায় 30%, 30% কিন্তু এই হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক, তার মানে হার্ট এবং রক্তনালী ব্লকজনিত কারণে হয়। তো এটা একটা বিষয়। এবং এই জন্যই আপনি জানেন যে সামনে 17 মেতে বিশ্ব ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, তারপরে 29 সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী বিশ্ব হার্ট দিবস ইত্যাদি, জাতিসংঘ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ হার্ট, এদের উদ্যোগে কিন্তু সারা পৃথিবীতে এটা পালিত হয়, বাংলাদেশেও পালিত হয়, শুধুমাত্র হার্টকে সুস্থ রাখার জন্য, জনসচেতনতা সৃষ্টির জন্য। তো এটা আমাদের বেশি ফোকাস থাকে। তবে হার্টের রোগ কিন্তু আরও অনেক আছে। আমাদের স্বল্প পরিসরে না বলতে পারলেও আমরা ছোট করে একটু বলতে পারি যে কিছু কিছু হার্টের রোগ কিন্তু মায়ের পেট থেকে নিয়েই সন্তান ভূমিষ্ঠ হয়, যেটা কোনো খুব জটিল হয়। জটিল ভাবে এটা ডিফেক্টিভভাবে হার্ট তৈরি থাকে, যার জন্য সে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়। কোনোটা জন্মের পরে 3, 4, 5 বছর পরে শ্বাসকষ্ট, এগুলোকে আমরা জন্মগত হৃদরোগ বলি, সেটা বাচ্চাদের হয়। কিন্তু এটা ইফেক্ট বা এটার ফল বা এটার কষ্ট অনেক সময় অ্যাডাল্ট বয়সেও শুরু হয় বা তখন আমরা এটা ধরতে পারি। এটা একটা বিষয় আছে। তরুণদেরও হার্ট অ্যাটাক হয়। আপনি বাতজ্বরজনিত, আপনি জানেন যে বাতজ্বর একরকম অসুখ, হ্যাঁ, যেটা গলা ব্যথার থেকে হতে পারে, তারপর বিভিন্ন গিরাতে ব্যথা হয়।
তো বাতজ্বরের তাৎক্ষণিক চিকিৎসা বা সুচিকিৎসা এটা দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়, না হলে আমাদের হার্টের যে 4টা ভাল্ব আছে, ভাল্বটা খোলে বন্ধ হয়, এটা ধীরে 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 ছোট হয়ে যায়। তো এটা তরুণদের হতে পারে, অ্যাডাল্টদের হতে পারে, হ্যাঁ, কারণ 5 থেকে 15 বছর বয়সে বাতজ্বরটা শুরু হয়, কিন্তু ইফেক্টটা অনেক পরে আসতে পারে। কিন্তু তো সুতরাং মেয়েদের জন্য, মেয়েদের প্রেগনেন্সির আগে বা প্রেগনেন্সির পরে বেশ কিছু হৃদরোগ যন্ত্রের প্রবলেম হতে পারে, পাম্প কমে যেতে পারে, এটাকে আমরা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলি। সুতরাং হার্টের রোগ এটা কিন্তু একটা বিস্তৃত ব্যাপার, তবে বেশি ফোকাসড হলো যে হার্টের হৃদযন্ত্রের রক্তনালী ব্লকজনিত যে রোগ, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, যেখান থেকে হার্ট অ্যাটাক করে মানুষের সাডেন মৃত্যু হতে পারে, এবং এটার অনেকাংশেই প্রতিরোধযোগ্য, এবং যদি জনগণকে সচেতনতা করা যায় তবে এটা অনেকাংশে প্রতিরোধযোগ্য। এই জন্যই আপনারা এটাকে বেশি গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। একদমই। এই যে আমরা স্যার প্রতি বছর হাইপারটেনশন ডে পালন করছি, হৃদরোগ দিবস পালন করছি, এত কিছু পালন করছি, আমি একটু জানতে চাই যে এত ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে আসলে আক্রান্তের ঝুঁকি কেন প্রতিনিয়ত বাড়ছে? সেডেন্টারি লাইফস্টাইল নাকি অন্য কোনো কিছু? আপনি প্রথম প্রশ্ন করেছিলেন যে আসলে হৃদরোগ কী। দেখুন, আমরা স্টুডেন্ট পড়াই MBBS লেভেলে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। হৃদযন্ত্র ছোট্ট একটি যন্ত্র, ছোট্ট একটি মাংসপিণ্ড, এটা কিন্তু বুকের মাঝখানেই থাকে, বিস্তৃতি বাঁ দিকে। বাকি সাহেব যেমন বলছিল, মাতৃগর্ভ থেকে যাত্রা শুরু হয় এবং অনিয়ন্ত্রিতভাবে দিন নাই রাত নাই কাজ করে যাচ্ছে। কি কাজ? অক্সিজেন সরবরাহ করে সমস্ত শরীরে। এখন এই হৃদরোগ, এতটুকু একটি যন্ত্রের মধ্যে কি আবার হৃদরোগ হয়? মানুষ এক একজন এক একভাবে প্রেজেন্ট করে। উনি যেমন বললেন কনজেনিটাল হার্ট ডিজিজ নামে একটা রোগ আছে, হিউজ। আপনি হাসপাতালে গেলে দেখতে পাবেন 2-3 ওয়ার্ডের মধ্যে বাচ্চা মা বসে আছে। ছোটোবেলায় কি বাচ্চাদের কি হৃদরোগ হইতে পারে? প্রশ্ন জাগে। ইয়েস, কনজেনিটাল হার্ট ডিজিজ নামে একটা টার্ম আছে। এখানে কিন্তু ছাত্ররা লেখাপড়া করছে, বিশাল ভাস্ট, আপনি চিন্তা করতে পারবেন না। আর কি হয়? বাতজ্বরজনিত হৃদরোগ, যেটা উনি আগেই বলছে। কোন বয়সে হয়? এই বয়স আগে বলা হতো বাচ্চা বয়সে, অল্প বয়সে হয়, বয়সের লিমিট নাই। আর একটা কী বললো? হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপজনিত। আর একটা বলেছে ইসকেমিক হার্ট ডিজিজ। এইগুলো কিন্তু এর বাইরেও কিন্তু যেটা আছে, যেমন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, প্রেগনেন্সিতে হার্ট ডিজিজ হতে পারে। তাহলে আমরা হার্ট ডিজিজ বলতে কিন্তু এগুলো সব বুঝাই। আর একটা আমরা দেখি যে পেসমেকার লাগাই, অনিয়ন্ত্রিত হার্টবিট হয়, হার্টবিট কমে যায়, এই তো হতে পারে। তখন আপনার প্রশ্নটি ছিল এই ঝুঁকি বাড়ছে কেন? একদমই। হ্যাঁ, ঝুঁকিটা বাড়ার কারণ দেখুন, আমার বাংলাদেশের বর্তমান অবস্থা কি? তেল সমস্যা। আমার ড্রাইভারকে যদি আমি পাঠাচ্ছি 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, আমি মানসিকভাবে টেনশনে আছি, ড্রাইভার টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, ট্যাঙ্কি ফুল হবে কি হবে না। তার মানে টেনশন একটি বড় কারণ এই হৃদরোগের। এছাড়া কি হতে পারে? ডায়াবেটিস হতে পারে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের বাতজ্বর আছে, তাদের কিন্তু হৃদরোগ হতে পারে। এছাড়া কি হতে পারে? যারা ধূমপান করছে, যারা লবণযুক্ত খাবার খাচ্ছে, যা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ যেটা হয়, এটা ইসকেমিক হার্ট ডিজিজ যেটা আমরা বলছি, এটা মাতৃগর্ভ থেকে কিন্তু শুরু হয়। হ্যাঁ, সুতরাং এই ঝুঁকিটা বাড়ার কারণ আমরা পারিবারিক কারণ। দেখেন, বিশ্বব্যাপী একটা যুদ্ধ চলছে, তেলের সংকট, আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সারাক্ষণ টেনশনে। বাসার থেকে বেরোলো, কখন অফিসে পৌঁছাবো, অফিস থেকে কখন বাসায় আসবো, আমি আমার পরিবার সকলে টেনশনগ্রস্ত। সুতরাং একটি বড় ফ্যাক্টর হলো এই কয়েকটা রিস্ক ফ্যাক্টর মিলে হৃদরোগটা বাড়িয়ে দিচ্ছে। এবং ঝুঁকি প্রতি বছরে, আপনি যেমন প্রথমে বললেন যে এই হৃদরোগটি মৃত্যুর কিন্তু প্রধান 1 নম্বর কারণ হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? চিকিৎসা অনেক ব্যয়বহুল, পরীক্ষা নিরীক্ষা অনেক ব্যয়বহুল। সুতরাং আপনাকে মূল থিম কি? রোগটি যেন না হয় সেই দিকে নজর দিতে হবে। সেই জন্য প্রতি বছরে 29শে সেপ্টেম্বর এবং এই 15ই মে, যেটা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এগুলো পালিত হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কি খাবো, কি করব, এই নিয়মগুলো মানলে এই হৃদরোগটি হবে না। যেহেতু এটি ব্যয়বহুল চিকিৎসা এবং দেশে অনেক সময় হয় না, দেশের বাইরেও যেতে হয়,
সেই জন্য আমরা বলি এই রোগটি আসার আগে আপনাকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। সিম্পল একটি উদাহরণ দিই, করোনার সময় কি বললাম, হাত ধোয়ার কথা বলা হচ্ছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে কি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তার মানে 5 বার যদি আমি অজু করি ওই জীবাণুটা আমার আসতে পারবে না। আমি যদি ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকি কিন্তু আমরা ওই রোগটাকে প্রতিরোধ করতে পারবো। আমি দেখুন এখন খাচ্ছি, খাওয়া দাওয়া করছি, মাঠে যাচ্ছি, খেলাধুলা করছি, হাঁটা চলাফেরা করছি, কিন্তু আমার বাচ্চা কি করছে, সে টেলিফোন নিয়ে কি করছে, বাবা একটু দাঁড়াও এই খাওয়া আসতেছে, টেলিফোন টিপ দিচ্ছে, আধা ঘন্টার মধ্যে খাওয়া হাজির। তার মানে সে খাচ্ছে ঠিকই, খরচ করার জায়গা নাই, সে বসে থাকে আর টেলিফোন, লেখাপড়া তো করছে, টেলিফোনে বসে বসে গেম খেলছে, কোনো ধরনের শুধু খাচ্ছে, ইনটেক করছে, কিন্তু খরচের কোনো জায়গাই নেই তার। সুতরাং এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বে, শুধু বাংলাদেশ না, সমস্ত পৃথিবীতে। সুতরাং আপনাকে জানতে হবে আপনি যে পরিমাণে কনজিউম করবেন তার আপনাকে এক্সপেন্স মানে আপনাকে সেই তার চেয়ে বেশি পরিমাণে খরচ করতে হবে। একদমই। হ্যাঁ, জিনিসটা মানে মাথায় রাখতে কায়িক হবে। পরিশ্রম বাড়িয়ে দিতে হবে, যেমন যে লাইফে আমরা আগে ছিলাম এখন আমাদের জীবনযাপনে কিছুটা পরিবর্তন এসেছে। দেখুন তেমনি পরিবর্তন আমার এসেছে বাসার সাথে খাদ্যাভ্যাসে। আগে খেলার মাঠ ছিল, এখন কোথাও কোনো খেলার মাঠ নাই। ছাদ আছে, ছাদে আমরা উঠি না, আমরা লিফট ব্যবহার করি। একদমই। সুতরাং আপনার মাথায় রাখতে হবে হৃদরোগ প্রতিরোধযোগ্য। আপনি যদি আগে থেকে প্রিভেন্টিভ সাইডটা ডিল করতে পারেন তাহলে হিউজ ক্যাজুয়ালিটি, যে মৃত্যু কারণ 1,80,00,000 প্রতি বছরে মারা যাচ্ছে, এই রেটে অর্ধেক পরিমাণ নামিয়ে আনা সম্ভব। এই যে প্রতিরোধের বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু একটা স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা তো আগে দেখতাম যে বৃদ্ধ বয়সে বা একদম 40 পেরোলেই হৃদরোগের ঝুঁকি বেরিয়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে এবং অ্যাসোসিয়েটেড যত ধরনের অসংক্রামক ব্যাধি রয়েছে প্রত্যেকটি বাড়ছে। সময়ের সাথে সাথে কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে প্রেক্ষাপট, তরুণ বয়সে আমরা দেখছি। এবং যেটার অন্যতম কারণ স্যার বলছিলেন যে আমাদের জীবনযাপনে পরিবর্তিত জীবনযাপন পদ্ধতি আসলে এই ঝুঁকিগুলোকে কতটুকু বাড়াচ্ছে। এবং আমরা তো এটাও দেখি যে এখন জন্মের পরেই হৃদরোগ আক্রান্তের ঝুঁকি নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করছে। ওই গর্ভবতী মাটিকে কতটুকু সচেতন হওয়া প্রয়োজন? আচ্ছা, আমরা অ্যাকর্ড হার্ট অ্যাটাক, হার্টের যে প্রবলেম, যে হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক কেন হয়, কীভাবে কেন হচ্ছে, যে প্রশ্নটা, ওই অংশটুকু নিয়ে আমি আগে বলি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এটা খুব অ্যালার্মিং আর কি। আমি এবং উনি জানেন এবং আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ, আমাদের কাছে যে রোগীগুলি আসে, আপনি ঠিকই বলেছেন। আমরা যখন পাশ করি, আমি MBBS পাশ করছি 82-তে, তখন আমরা আমাদের যে বইটা, মেইন বই না, ডেভিডসন, যেটা পাশ করি আমরা, তো সেখানে লেখা থাকতো কিন্তু যে হৃদরোগ হচ্ছে 5th ডিকেডের রোগ। হ্যাঁ, মানে 50 বছর পরে হয়। করোনারি আর্টারি ডিজিজ ইজ দ্য ডিজিজ অফ 5th ডিকেড, এই ল্যাঙ্গুয়েজটা ছিল আর কি। তাহলে 50 বছর পরে হলে এটা হার্ট অ্যাটাক হবে। কিন্তু এখন কি যাচ্ছে, বিশেষ করে করোনার পরে বা গত লাস্ট দশকে আমরা যেটা দেখছি, আমি 3 দিন আগে একটা রোগী পেয়েছি 19 বছর বয়সে, একেবারে স্কুল থেকে কলেজে গেছে। সেই ছেলেটার বুকে ব্যথা হয়। আমরা এই ধরনের ব্যথা হলে কিন্তু খুব একটা বেশি পাত্তা দিই না, এটা গ্যাসের ব্যথা, এটা ওটা বলি। তো যাই হোক, যখন সে বেশি ব্যথা বলছে, কোনো একজন চিকিৎসক তাকে মোটামুটি পরীক্ষা করছে, করার পরে দেখা যায় যে ইটিটি পজিটিভ। আপনি জানেন যে ইটিটি একটা পরীক্ষা, যেটা করলে হেঁটে হেঁটে পরীক্ষা করলে বোঝা যায় যে এটা হার্টের রক্তনালী ব্লক আছে কি না। তো আমিও একটু কনফিউজড হলাম, আবার করলাম, দেখি যে পজিটিভ। তাহলে এই ছেলেটাকে এখন অ্যানজিওগ্রাম করে আমাদের দেখতে হবে যে তার ব্লক কতখানি। কিছুদিন আগে আমি একটা ছেলের অ্যানজিওগ্রাম করছিলাম, যে স্কুল বয়, তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু এই যে এটা কিন্তু খুবই সমাজের জন্য, আমাদের জনগোষ্ঠীর জন্য এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। কারণ আমার সহযোগী প্রফেসর তহিদ সাহেব বলছেন আর কি, যে হার্ট অ্যাটাক একবার হয়ে গেলে বা হার্টের রক্তনালী ব্লক হয়ে গেলে এটা অনেক চিকিৎসা ব্যয়সাধ্য, লাইফ লং, হ্যাঁ, অপারেশন ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভেজালে কষ্টের মধ্যে পড়তে হয়। তো এটা আপনি যে বলছেন যে এখন কেন হচ্ছে, তার আগে আমি একটা কথা বলি যে 5টা বিষয়কে হার্টের রক্তনালী ব্লকের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে একটা যেটা ধূমপান, নাম্বার 2 ডায়াবেটিস, নাম্বার 3 উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, নাম্বার 4 হাই কোলেস্ট্রল, অ্যান্ড নাম্বার 5 এজিং প্রসেস অথবা জেনেটিক, যেটা আমরা বলি জেনেটিক কারণে এটা হতে পারে। আচ্ছা, এখন এই যে
ইয়াং বয়সকে আমরা তাহলে ফেলবো যে খাদ্যাভ্যাস বা হাই কোলেস্ট্রল। আরেকটা হচ্ছে যে সিডেন্টারি লাইফস্টাইল, মানে খুবই কম দৈহিক পরিশ্রম। এখন তো দৈহিক পরিশ্রম কমে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আমরা যদি 10-15 বছর আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি যত বাড়বে বা বেড়েছে গত 20 বছরের চেয়ে 25 বছর, অবশ্যই আমাদের দারিদ্রতার হার কমেছে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী আর একটু ভালো হয়েছে আর কি। তো এই অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে শহুরে আরবানাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঠের পরিমাণ বা হাঁটাহাঁটির যে জায়গা, আমাদের বয়সে আমরা যেমন হেঁটে বেড়াইছি, খেলে বেড়াইছি বিকালবেলা, তো সেটা কিন্তু এখনকার ছেলেরা পাচ্ছে না। আবার যেটুকু মাঠ আছে দখল হয়ে গেছে, আর যেটুকু আছে সেখানেও আমরা পাঠাতে পারছি না নিরাপত্তাহীনতার কারণে। সামাজিকভাবে একটা অনিরাপত্তার পরিবেশ বিরাজ করে, যার জন্য আমরা এটা পারতেছি না। তো সুতরাং আমাদের যে জনগোষ্ঠী এখন গড়ে উঠতেছে, যার বয়স 18 বছর 20 বছর, জেন জি যাদেরকে বলেন, বা তারপরে যারা সম্ভবত আলফা বলে, হ্যাঁ, তো তারা কিসের মধ্যে বড় হচ্ছে আপনি চিন্তা করে দেখেন। সম্পূর্ণ ফ্ল্যাট বাড়ির ভিতরে, ঘরের ভিতরে বড় হচ্ছে, এবং তাদের যে অ্যামিউজমেন্ট, বিনোদনটা হচ্ছে যে গেম খেলা, টিভি দেখা, মোবাইল দেখা, এবং বাবা মার কাছে আবদার করা যে আজকে খেতে যাব অমুক ভালো রেস্টুরেন্টে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, এবং নাম্বার 2 হচ্ছে আপনার রেস্টুরেন্ট মানে কিন্তু ফ্যাটি ডায়েট। তো ওই যে কোলেস্ট্রল বললাম, সমস্ত ফ্যাটি ডায়েটের ভিতরে কোলেস্ট্রল বেশি থাকে, আর কোলেস্ট্রল বার্ন হয় কিন্তু হাঁটাহাঁটির মধ্য দিয়ে। তো যদি কোলেস্ট্রল আপনি ইনটেক করেন, হাই ইনটেক করেন, এবং কোনো রকম বার্ন না হয়, তাহলে এটা গ্র্যাজুয়ালি হার্ট অ্যাটাকের প্রসেস তো একদিনে হয় না। যে ছেলেটার আজকে 30 বছর বা 29 বয়সে হার্ট অ্যাটাকের কাছাকাছি চলে গেছে, তার তো হার্টের রক্তনালীতে ব্লক প্রসেস শুরু হয়েছে ধরেন তার 18, 19, 15, 16 বছর বয়স থেকে। আমরা যেটাকে, আপনি যেহেতু ডাক্তার বুঝতে পারবেন, অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। সোজা কথা, হার্টের রক্তনালীর এক সাইড দিয়ে চর্বি জমে, প্লেগ যেটাকে বলা হয়। তো এই প্লেগ বার্ডেন বাড়তে বাড়তে যখন আপনি 70-80% হয়, তখন সেই ব্যক্তি বুঝতে পারে যে আমার ভিতরে বেশি হাঁটলে বোধহয় একটু ব্যথা উঠতেছে, বা সবসময় ব্যথা, মানে প্রাথমিক অবস্থা বোঝার কোনো উপায় নেই। প্রাথমিক অবস্থা না, বিলো 50-তে এটা বোঝা যায় না কিন্তু। তো এক্সটেন্সিভ যদি পরীক্ষা করা যায়, 70% যদি হয়, এবং তখন যদি ইসিজি ইকো করে আপনার ইটিটি যেটা স্ট্রেস দিলে, তখন বোঝা যায় যে না, ব্লক আসতেছে। আরেকটা হলো, আরেকটা অ্যাডভান্স করে গেলে পেশেন্ট নিজেই বুঝে যে তার কাজের লিমিটেশন হচ্ছে। আগে যে পরিমাণ পরিশ্রম সে করতে পারতো, এই পরিমাণ পরিশ্রম সে করতে পারছে না। আবার একটু ফিরে আসি, তাহলে খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন হয়েছে। এখন আপনি দেখেন যে আমার বাসাতেও কিছু আমার গ্র্যান্ড সন্তান আছে, আমি দেখি আর কি, যে এরা কিন্তু শাক, ভেজিটেবলস এগুলো খুব পছন্দই করে না। আপনি ছোটবেলা থেকে অভ্যাস যেহেতু করা হয়েছে, এটা মিটের উপরে, মিট প্রসেস যে বিভিন্ন খাবার দাবার এগুলির উপরে, এবং আপনার যে বেকারি গুডস, এবং প্রায় বেকারি গুডসের ভিতরে কিন্তু আপনার ফ্যাট থাকে, এগুলোর উপরে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর দৈহিক পরিশ্রম তো আমি ব্যাখ্যা করলাম। দৈহিক পরিশ্রম করার জায়গা আপনি ঢাকা শহরে বা অন্যান্য শহরে, আমার কাছে মনে হয় যে অন্যান্য গ্রামে গঞ্জে থাকতে পারে, কিন্তু এসব শহর অঞ্চলে আমাদের দৈহিক পরিশ্রমের জায়গা কিন্তু খুবই লিমিটেশন হয়ে গেছে গত 20-30 বছরে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার তহিদ সাহেব যেটা বলছে, মাইনর ফ্যাক্টর যদিও বলা হয়, সেটা মেজর ফ্যাক্টর এখন চলে আসছে, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। একদম, হ্যাঁ, আমাদের ওই বইয়ে একটা ভাষা আপনি পড়বেন, আমাদের হার্টের বইয়ে একটা ভাষা ইংলিশে আছে, বাংলা বলে দেবো আমি, যে ভেরি কম্পিটিটিভ লাইফস্টাইল, এই কথা কিন্তু আছে। বাংলা যদি বলি আমি সাধারণ জনগণের জন্য, যে খুব প্রতিযোগিতামূলক জীবনযাত্রা। আগের মানুষও কিন্তু অনেক অল্পতে সন্তুষ্ট ছিল, এখন কিন্তু মানুষ অল্পতে সন্তুষ্ট না, নিড বাড়ছে, তাই না? আপনি আগে 10,000 টাকার মোবাইলে যদি সন্তুষ্ট থাকতেন, এখন চেষ্টা করতেছেন যে 50,000 মোবাইল কেনার জন্য। আপনি 30 বছর বয়সে ভাড়া বাসায় থাকলে এখন আপনি চেষ্টা করছেন 40-এর মধ্যে একটা ফ্ল্যাট কেনার জন্য। আপনি হয়তো একটা ছোট বা একটু মাঝারি ধরনের চাকরি করেন, সুতরাং আপনি কিন্তু অনেক বেশি লোড নিচ্ছেন, অনেক বেশি স্ট্রেস। হ্যাঁ, আমরা তো একটু বেশি বৃদ্ধ আর কি, হ্যাঁ, মানে 50-এর দশকের, আমি কিন্তু 50-এর দশকে, তখন আমার বাবাও সরকারি চাকরিজীবী ছিল। তখন আমরা যেটা দেখছি যে একটা ট্রেন্ড ছিল যে মানুষ রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্টের টাকা দিয়ে বাড়ি বানায়,
হজ করে, এসব ট্রেন্ড ছিল। এখন কি হচ্ছে বলেন, এখন মেয়েরাই তো বিয়ে করতেছে যে এই ছেলেটা ফ্ল্যাট কিনছে কিনা। মানে এই যে আমাদের জীবনযাপনের পরিবর্তন, ভাবনার পরিবর্তন, চিন্তার পরিবর্তন, এই জায়গাটা থেকে আমাদের স্ট্রেস বাড়ছে, কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, সেডেন্টারি লাইফস্টাইল বাড়ছে, সবকিছু মিলিয়ে ঝুঁকিও বাড়ছে। আসলে এই প্রসঙ্গটিতে একটু স্যারের কাছে যেতে চাই যে স্যার, আমরা তো খুব বুকে ব্যথা হলে অনেক ক্ষেত্রে আমরা মনে করি অ্যাসিডিটির ব্যথা, গ্যাস হয়েছে, আবার অনেক ক্ষেত্রে মনে করি আমার কার্ডিয়াক কোনো রোগ হয়ে গেল কিনা, মানে হার্ট অ্যাটাক করলাম কিনা। এই যে ভাবনাগুলো আমি যদি একটু আলাদাভাবে জানতে চাই আপনার কাছে, কোনটি আসলে হৃদরোগ এবং কখন আমরা বুঝবো অ্যাসিডিটির ব্যথা? আসলে দারুণ একটি প্রশ্ন। মনে করেন আপনি ঢাকা শহরে আছেন, আপনার চিন্তা ভাবনা হলো একরকম। আপনি মনে করেন কক্সবাজার অথবা হাতিয়া সন্দ্বীপে আছেন, তখন আপনার রাত্রে ব্যথা হচ্ছে, তাহলে আপনাদের চিন্তা হবে আর এক রকম। সে মানুষ এসে আমাদের বলে, স্যার বুকের মধ্যে কি হলো, কি হচ্ছে? আমি একটু গ্যাসের ট্যাবলেট খেলাম, একটা খেলাম, দুটা খেলাম, কমছে না, ব্যথাটা ক্রমশ বাড়ছে। কখনো কখনো এই ব্যথাটি সরে মাঝখান থেকে আস্তে আস্তে দাঁতের দিকে চলে আসে, বুকের মধ্যে দাঁতের পর্যন্ত চলে আসে। অনেকে বলে আমার বাম হাতের দিকে চলে যাচ্ছে। হার্টের ব্যথার কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার আছে। যেহেতু হার্ট মাঝখানে থাকে, সেন্ট্রাল চেস্ট পেন হয়, ক্র্যাশিং বলে, চেপে ধরে, কখনো কখনো ঘাম হয়, কখনো বমি আসে, ব্যথাটি কখনো কখনো সরে আসে, দাঁতে আসতে পারে, চোয়ালের দিকে যায়, হাতের দিকে যায়, এবং ইন্টারেস্টিংলি ব্যথা না হয়েও কিন্তু একটি হার্ট অ্যাটাক হয়, আচ্ছা, যেটা আমরাকে বলি সাইলেন্ট, যেটা ওল্ড এজে হয়, যাদের ডায়াবেটিস আছে। সব ব্যথায় কিন্তু আবার বুকের ব্যথা মানেই যে হার্টের রোগ সেটা কিন্তু বলা যাবে না। একদমই। হ্যাঁ, সেই জন্য ব্যথা হলে তো আগে আপনার মাথায় নিতে হবে এটি হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে। ব্যথা হয়ে ঘেমে গেছেন, বমি করছেন, মাথায় রাখতে হবে এটি হার্টের রোগ। এবং হাঁটতে গেলে আরও ইন্টারেস্টিং, একবারে কিন্তু ব্যথা বোঝা যায় না, এর আগে কিছু সিমটম দেয়, অ্যালার্ম দেয় ঘড়ির মতো, তারা আমাকে বুঝতে দেয় আমি হাঁটতে গেলে বাধাগ্রস্ত হব, সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হবে, হ্যাঁ, মনে হবে দম বন্ধ হয়ে যাচ্ছে, সিঁড়িতে, তার মানে উপরের দিকে যত উঠবো তত কষ্ট হবে, হাঁটতে গেলে কষ্ট আসবে। এবং এর সাথে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, তারা কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর, এগুলো এর সাথে জড়িত থাকে, এগুলো থাকে। এবং মাঝে মাঝেই কিন্তু বলা হয় যে কোলেস্ট্রলের পরীক্ষা করতে হয়। এবং যে ফ্যামিলিতে ছেলে মেয়ে অথবা বাবা মা হঠাৎ মারা যায় কোনো কারণ ছাড়া, এই সুস্থ মানুষ হঠাৎ মারা যাচ্ছে, ফ্যামিলি হিস্ট্রি যদি এরকম থাকে এবং তাদের যদি এরকম সমস্যা থাকে, অবশ্যই স্ক্রিনিং করতে হবে এবং মাঝে মাঝে ডাক্তারদের কাছে যেতে হবে। সুতরাং যে ব্যথাটি আপনার বুকের মাঝখানে হচ্ছে, সরে যাচ্ছে চোয়ালের দিকে, হাতে চলে যাচ্ছে, তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এবং গ্যাসের ব্যথার ওষুধ খাচ্ছেন, খেয়েও কমছে না, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়ে গেছে কিনা, অথবা নতুনভাবে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আসছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষার মানে বুঝতে পারি। তাহলে পরীক্ষা নিরীক্ষা ভেরি সিম্পল, আপনি যে কোনো জায়গায় থাকেন বাংলাদেশের, একটি ইসিজি করা কিন্তু কোনো ব্যাপার না, সব জায়গাতে ইসিজি করা যায়। এবং বর্তমান সরকার দেখেন গ্রামগঞ্জে পর্যন্ত সব ধরনের ডাক্তারের চাহিদা ফুলফিল করেছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, উপজেলা লেভেলে আছে, ইউনিয়ন লেভেলে পর্যন্ত ডাক্তার আছে। তাহলে ইসিজি করে যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন, স্পেশালি ওখানে মেডিসিন অথবা হৃদরোগ বিশেষজ্ঞ যে কোনো একটা ইসিজি করতে পারেন, সিম্পল একটু ব্লাড টেস্ট করতে পারেন, আমরা ট্রোপোনিন বলি এখন, ট্রোপোনিনটা দেখে আমরা কনফার্ম করি যে হার্টের মধ্যে সমস্যা হয়েছে কিনা, স্পেশালি হার্ট অ্যাটাক হয়েছে কিনা। কখনো কখনো আমরা সুগার দেখি, রক্তের চর্বিগুলো পরীক্ষা করে নিচ্ছি। এর বাইরে যখন পাচ্ছি না, তখন আমরা যেমন স্ট্রেস অথবা স্ট্রেস টেস্ট করি, কখনো কখনো ইকো করে দেখি, হ্যাঁ, এমনও আছে যে এগুলো পাচ্ছি না, কখনো কখনো করোনারি এই যে সিটি অ্যাঞ্জিওগ্রাম আসছে, এগুলো আমরা করে নিই। মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কখন কোন পরীক্ষা করব। আর ফাইনালি আমরা অ্যাঞ্জিওগ্রাম করে কনফার্ম করি যে হার্টের মধ্যে আসলে ব্লকের জিনিস তৈরি হচ্ছে কি না, এই চিকিৎসা কী লাগবে, ওষুধ কতদিন খাবে, লাইফ লং খেতে হবে কি না,
খাদ্য তালিকা কেমন হবে, চলাফেরা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সপ্রেস করে বলে থাকি। সুতরাং রুগীকে এইভাবে ফলো আপ করতে হবে। একদমই। ধন্যবাদ একটু আপনাকে। স্যার আপনার কাছে আসবো, একদম আলোচনার শেষ দিকে আছে, আমরা প্রিভেনশন নিয়ে অনেক কথা বলেছি, কেন ঝুঁকি বাড়ছে প্রত্যেকটি বিষয় জেনেছি, কিন্তু একটু জানতে চাই স্যার যেমনটি বলছিল যে যাদের পরিবারে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি রয়েছে বা হৃদরোগ হয়ে কেউ মারা গিয়েছে তাদেরকে স্ক্রিনের আওতাভুক্ত করাটা খুব জরুরি, এই বিষয়টিকে জোর দিয়ে আর আপনার কতটুকু আহ্বান থাকবে দর্শকদের উদ্দেশ্যে? না, দর্শকদের উদ্দেশ্যে আহ্বান থাকবে এই জন্য যে আমি যেটা আগে বলেছি না, যে প্রেশার, ডায়াবেটিস, ধূমপান, কোলেস্ট্রল অ্যান্ড জেনেটিক্স মানে কিন্তু বংশানুক্রমিক। যদি সেই ব্যক্তির বাবা বা মা 50 বছর বয়সের আগে হার্ট অ্যাটাকে মারা যায়, তাহলে তাকে ধরেন 20 বছর বয়স থেকেই একটু রেগুলার চেক আপ, যে তার প্রেশার আসতেছে কিনা, অনেক তো প্রেশার সাইলেন্টলি চলে আসে, ওই যে রিস্ক ফ্যাক্টরগুলি, ডায়াবেটিস আসতেছে কিনা, কোলেস্ট্রল কেমন। তো এই 3টা জিনিস, ওবেসিটি কন্ট্রোল, মানে মোটাসোটা ওবেসিটি যদি হয় সেটা কন্ট্রোল। তো এইগুলি আগে থেকেই থাকে। এবং সে যদি ব্যথা বা হাঁটলে পরে চেস্ট, আমরা কিন্তু মুখ দিয়ে ব্যথার কথাটা বলি, সবসময় কিন্তু হার্টে ব্যথা হয় না, 5 রকম জিনিস হয়। একটা হলো ডিসকমফোর্ট হয়, চাপ হয়, ওই পেশেন্ট বুঝতে পারে যে সামথিং, এটা কেমন যেন লাগতেছে আর কি, এটা কেমন যেন। আর একটা তো টিপিক্যাল পেইন হয়, জ্বালা হয়, সেটা তো আছে। তো চাপ একটা আছে। আর একটা হচ্ছে অল্পতে হাঁপিয়ে যাওয়া, সেটা কিন্তু শর্টনেস অফ ব্রেথ আমরা বলি, অল্প কাজে হাঁপিয়ে যাচ্ছি, সেটা হতে পারে। তো এই ধরনের সিমটম যদি মিনিমাম থাকে তাহলে তাকে এক্সটেন্সিভলি আমরা যে ইসিজি, ইকো, ইটিটি অ্যাটলিস্ট এই 3টা করে আমাদের দেখে ফেলা উচিত। এটা হলো এক নম্বর সাবধানতা। আর আমি প্যারেন্টদের জন্য বলবো যে যাদের ওই 50 বছর বা তাদের সন্তানদের খাদ্যাভ্যাস এবং স্থূলতা মোটাসোটা যাতে না হয়, তো সেই ব্যাপারে তাদেরকে গাইড করা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, তাকে অ্যাডভাইস দেওয়া, আর খুব পিরিয়ডিক্যালি প্রেশার, ডায়াবেটিস অ্যান্ড কোলেস্ট্রল চেক করা। কারণ আমাদের মূল যে রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অ্যান্ড কোলেস্ট্রল। আর কোলেস্ট্রল ডিরেক্টলি রিলেটেড টু ফুড হ্যাবিটস, কোলেস্ট্রলের সঙ্গে খাদ্য অভ্যাস সরাসরি জড়িত। আরেকটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ। তো এগুলিকে আপনার যাদের বংশে আছে, বংশ মানে কিন্তু 70 বছরের বাবা অ্যাটাক হলে এটাকে বংশ বলা হয় না, ফ্যামিলি হিস্ট্রি বলা হয়। যে যদি 50 বছরের নিচে বাবা বা মায়ের হার্ট অ্যাটাক হয় সেটাকে জেনেটিক হিসাবে এবং বেশি। শুধুমাত্র পরিবারের বাইরেও এখন তো তরুণ প্রজন্মে প্রত্যেকে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। আমার মনে হয় তরুণরা যারা একটু ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট প্রত্যেকে যদি নিয়মিত স্ক্রিনিং করে 3টো বিষয়, তাহলে অবশ্যই হৃদরোগের ঝুঁকিকে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অনেকাংশে সম্ভব। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন বিশেষজ্ঞ চিকিৎসকের কথার পরামর্শ অনুযায়ী অবশ্যই তরুণ প্রজন্মের মাঝে যারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, আমরা যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, অবশ্যই জীবনযাপন কিংবা খাদ্যাভ্যাসে একটুখানি পরিবর্তন নিয়ে আসি, তবে আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।